হ্যালো মিষ্টি বন্ধুরা, আমি দেবজ্যোতি রামমোহন রায়ের পরে আপনাদের দ্বিতীয় ভারত পথিক। রামমোহন রায় সতীদাহ আটকে ছিল, আর আমি তো খের নিজেই আগুন। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে আজকে আমরা কথা বলবো ধর্ষণ নিয়ে। যে ধর্ষণ বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাতে চলছে, সেটা হচ্ছে বাংলা পক্ষ বাংলা কালচার, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতির যে ধর্ষণটা করে চলেছে, আমি সেটা নিয়ে কথা বলবো। দেখুন, যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন তারা খুব ভালো করে জানেন বাংলা পক্ষ নিয়ে আমার এক্স্যাক্টলি কী মতামত। আর এখানে আমি আমার মতামত যদি ব্যক্ত করা শুরু করি, আমি এক্স্যাক্টলি যা যা ভাবি, আমি যদি বিশেষণ সহ ব্যবহার করি, তাহলে এই ভিডিওটা আমাকে ডার্ক ওয়েবে আপলোড করতে হবে, রেড রুমে, আর আপনাদের টিকিট কেটে সেটা দেখতে হবে, ঠিক আছে? আগেকার দিনে হতো না ওই সিল্ক রুট টিল্ক রুট, ডার্ক ওয়েবের যেসব গল্প ছিল, ওই টর এইসব দিয়ে ইউজ করতে হতো। সো আই নিড টু আপলোড দেয়ার। আমি যদি আমার অ্যাকচুয়াল মনের ভাষা ব্যক্ত করি, ঠিক আছে? সেটা আমি করব না। আমি একটা, যেহেতু আমার এই মানে পলিটিক্যাল বা এডুকেশনাল ভিডিওগুলো আমার অডিয়েন্সের বাইরেও, আমার যে 1,500 অডিয়েন্স আমার সব ভিডিও দেখে তার বাইরেও যায়, তাই জন্য সেই অডিয়েন্সটার কথা মাথায় রেখে আমি যতটা ভদ্র এবং মার্জিতভাবে বলা সম্ভব বাংলা পক্ষকে, আমি সেভাবে বলার চেষ্টা করব, ঠিক আছে? ফাকিং এল, জয় বাংলা। তো আপনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বাংলা পক্ষর মালগুলোতে তো আমি পরে আসছি, যে বাঙালি কারা। আর বাঙালি কারা মানে আমি ওই মাছের ঝোল ভাত, ধুতি পাঞ্জাবি, রসগোল্লা ওইসব বলছি না। অ্যানথ্রোপোলজিক্যালি বাঙালি কারা। কারণ বাংলা পক্ষ বুঝতে হলে, বা বাংলা পক্ষর যে ধর্ষণটা বাংলায় করেছে বাংলা কালচারের ওপরে, সেটা বুঝতে হলে আপনাদের বাঙালি অ্যাজ আ অ্যানথ্রোপোলজিক্যাল কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? বাঙালি হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যালি স্পিকিং অখণ্ড ভারতবর্ষের, ভারতীয় যে সভ্যতার যে আর কি যে ভৌগোলিক যে জায়গাটা ছিল, যেটার মধ্যে এখন মানে মডার্ন ডে ইন্ডিয়া পড়বে, মডার্ন ডে পাকিস্তান পড়বে, মডার্ন ডে বাংলাদেশ পড়বে। তো সেখানকার পূব দিকের একটা সাইডে, যেটা ব্রডলি স্পিকিং এখনকার ওয়েস্ট বেঙ্গল আর এখনকার বাংলাদেশ, সেখানকার মানুষ যারা পালি আর সংস্কৃত মেশানো একটা কথা বলতো, ব্রডলি স্পিকিং তারা হচ্ছে বাঙালি। অখণ্ড ভারতবর্ষের পূর্ব দিকে পালি এবং সংস্কৃত মেশানো একটা ভাষা, যেটা প্রোটো বাংলা ভাষা, বাংলা ভাষার মানে একদম নেসেন্ট স্টেজে, মানে ওটার থেকে ইভলভ করে বাংলা আসছে, তারা হচ্ছে বাঙালি, ব্রডলি স্পিকিং। এবং অবভিয়াসলি পৃথিবীর সমস্ত কিছুর মতনই বাংলা অ্যাজ আ ভাষা, বাংলা অ্যাজ আ কালচার, সমস্ত কিছু ইভলভ করেছে। এবং কালচার যে জিনিসটা, সেই জিনিসটা তার সাথে ভূগোলের খুব একটা সম্ভব, মানে খুব ক্লোজ একটা বন্ডিং আছে। ধরুন, এই যে বাঙালি, এই যে পালি আর সংস্কৃত মেশানো এই যে লোকগুলো, যেগুলো আর কি ভারতবর্ষের পূর্ব দিকে, এখন যেখানে ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশ আছে সেখানে থাকতো, তাদের কালচারটা কিন্তু তাদের জিওগ্রাফি শেপ করে দিচ্ছে। কারণ এই যে রিজিয়ানটা এখনকার ওয়েস্ট বেঙ্গলেও দেখুন আর বাংলাদেশেও দেখুন, সেটা প্রচুর নদীমাতৃক একটা জায়গা। ইটস ভেরি মাচ লাইক আ রিভার ফেড সিস্টেম, এবং প্রচুর পুকুর আছে, প্রচুর নদী আছে। সেখানে কি হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে, প্রচুর মাছ হচ্ছে, উর্বর জমি আছে, যেহেতু একটা কি বলবো, একটা ডেল্টা রিজিয়ানে, একটা নদীর আর কি ব্যাঙ্কসে আর কি এই সভ্যতাটা গড়ে উঠছে, তাই জন্যে চাষ হচ্ছে। তো এই যে মাছ ভাত, এটা কিন্তু পুরোপুরি জিওগ্রাফির ক্ষেত্রে, এটা কিন্তু অন্য কোনো আলাদা কোনো কালচারের দিক নেই। আজকে যদি বাঙালিরা রাজস্থানে আর কি ইভলভ করতো, বা যে কোনো মরুভূমিতে ইভলভ করতো, তাদের খাবার কিন্তু মাছ ভাত হতো না। আজকে যদি বাঙালিরা আন্টার্কটিকাতে ইভলভ করতো, সেখানে প্রচণ্ড ঠান্ডা, তাহলে তারা ধুতি পাঞ্জাবি পরতো না, তাদের মোটা আর কি পশমের কিছু পরতে হতো ঠান্ডা থেকে বাঁচার জন্য। আজকে বাঙালিরা যে মানে তাদের যে খাদ্যাভ্যাস বা তাদের যে পোশাক পরিচ্ছদ, সবই কিন্তু
এই শেপড বাই দিস জিওগ্রাফি, যে এখানে চাল উৎপন্ন হয়, এখানে ধান চাষ করা যায়, এখানে প্রচুর নদী নালা পুকুর ঠুকুর আছে, এখান থেকে মাছ পাওয়া যায়, এইখান থেকে কিন্তু কালচারটা শেপ করছে। একটা ওয়ার্ম টেম্পারেট ক্লাইমেট, সেখান থেকে পোশাক আশাকও আসছে। তো এই হচ্ছে ব্রডলি স্পিকিং অ্যানথ্রোপোলজিক্যালি বাঙালি। এবার বাঙালিও ইভলভ করছে। এনশিয়েন্ট বাংলার ইতিহাস কিন্তু ভারতবর্ষে খুব বেশি সিগনিফিকেন্ট নয়, কারণ ভারতবর্ষ যখনকার ইতিহাস আমরা জানি, সেটা রামায়ণ মহাভারতের সময় হোক বা তারপরে অন্যান্য সময় যেগুলো হোক, দ্য সিট অফ পাওয়ার ইউজ টু বি ডিফারেন্ট। যখন রামায়ণ বা মহাভারতের সময় হচ্ছে, তখন সিট অফ পাওয়ার ছিল, যেখানে পাওয়ারটা সেন্ট্রালাইজ হতো, সেটা হচ্ছে ইন্দ্রপ্রস্থে, যেটা ব্রডলি স্পিকিং এখনকার যে দিল্লির আর কি রিজিয়ানটায়। তারপরে যখন আরও সময় যাচ্ছে, ধরুন এটা আজ থেকে রামায়ণ মহাভারত কবে লেখা হয়েছে, আজ থেকে 10,000 বছর আগে, 15,000 বছর আগে। উই হ্যাভেন্ট ডান দ্য এক্স্যাক্ট ডেটিং অফ রামায়ণ অ্যান্ড মহাভারত ইয়েট। আই থিঙ্ক নীলেশ ওক একটা করেছেন, আমি জানি না সেটা কতটা অ্যাকসেপ্টেড বা কতটা সায়েন্টিফিক্যালি কারেক্ট, বাট ব্রডলি স্পিকিং 10,000 বছর আগে, ইটস প্রবাবলি ওল্ডার। তারপরে সেটা দীর্ঘকাল ইন্দ্রপ্রস্থে আর কি কেন্দ্রীভূত ছিল, যেটা এখনকার দিল্লির রিজিয়ানটা। তারপরে লাস্ট কয়েক হাজার বছরে ব্রিটিশরা আসার আগে দ্য সেন্টার অফ পাওয়ার শিফটেড টু পাটলিপুত্র, যেটা এখনকার ওই পাটনার আশেপাশে। আমি মগধ নিয়ে কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম, চন্দ্রগুপ্ত মৌর্য, যেটা ওই রুমারটাই উঠে এসেছিলো যে আদিত্যাধার আর রণবীর সিং মিলে চন্দ্রগুপ্ত মৌর্য নিয়ে একটা সিনেমা করবে। আমি তখন আর কি মগধ নিয়ে কথা বলেছিলাম। তো পাটলিপুত্র বিকেম দ্য সিট অফ পাওয়ার। এনশিয়েন্ট বাংলা খুব বেশি ভারতের ইতিহাসে সিগনিফিকেন্ট নয়। দে হ্যাড দেয়ার হিস্ট্রি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট সেটা খুব একটা সিগনিফিকেন্ট নয়। এবং আপনারা যদি দেখেন মহাভারতের ক্ষেত্রেও কর্ণ মানে সেই অর্থে বলতে গেলে বাঙালি, মানে টেকনিক্যালি স্পিকিং কর্ণ বাঙালি, যেহেতু অঙ্গের রাজা তাকে দত্তক নিয়েছিলেন। তো অঙ্গ কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট জায়গা হোল্ড করে না। তো যাই হোক, এইভাবে ইভলভ করছে ভারতবর্ষ, সভ্যতা হিসাবে ইভলভ করছে। তার মধ্যে এই যে বাঙালি যে সাবকালচারটা ছিল, তখনও বাংলা মানে অ্যাজ আ ওয়ার্ড আসেনি, সংস্কৃত আর পালি যেটা বললাম আমি, সেটা ইভলভ করছে। বাংলার যে গোল্ডেন ফেজটা আসছে, সেটা হচ্ছে ওই মুঘল এরা থেকে, যখন বেঙ্গলি সুব্বা হচ্ছে। এবং তার মেন কারণ ছিল মেডিয়াভেল ইন্ডিয়াতে বা মেডিয়াভেল পৃথিবীতে ট্রেড রুটসগুলো খুলে যাচ্ছে। এই যে বঙ্গোপসাগরের যে ট্রেড রুটটা ছিল, এবং তখন আপনাদের মনে রাখতে হবে, তখন সুয়েজ ক্যানাল ছিল না। ইজিপ্ট আর ইসরায়েলের মাঝখানে যে সুয়েজ ক্যানালটা আছে এখন দেখতে পান, সেটা আজ থেকে 500 বছর আগে ছিল না। সুয়েজ ক্যানাল খোঁড়া হয়েছিল আই থিঙ্ক 1860s-এ, ঠিক আছে? তো তখন ট্রেড রুটটা পুরোপুরি বঙ্গোপসাগর দিয়ে যেত। তো সেই সময় বাঙালিদের প্রথমে একটা জ্যাকপট আসছে, ঠিক আছে, যে বেঙ্গল ইজ বিকামিং ভেরি সিগনিফিকেন্ট ইন ইন্ডিয়া। তার আগে অবধি খুব একটা কিন্তু সিগনিফিকেন্ট ছিল না। তার আগে আরও একটু ছোট করে যদি বলে দিই, পাল সাম্রাজ্য ছিল, যেটা প্রাইমারিলি একটা বুদ্ধিস্ট সাম্রাজ্য ছিল। এবং ওই সময়টায় ওয়েস্ট বেঙ্গল বা বাংলার যে রিজিয়ানটা, এখন এখানে মানে বেঙ্গল বলতে বুঝতে হবে যে আমি কিন্তু পুরোপুরি অবিভক্ত বাংলার কথা বলছি। তো ইট বিকেম দ্য এপি সেন্টার অফ বুদ্ধিজম। তারপরে সেন বংশ আসছে। সেন বংশ টেকনিক্যালি তো বাঙালি ছিল না, তারা মানে বেসিক্যালি কর্ণাটক থেকে এসেছিল, বাট তারা আর কি একটা মানে সাম্রাজ্য তৈরি করছে। তো এই ইতিহাসগুলো আছে, বাট দে আর নেভার রিয়েলি দ্যাট সিগনিফিকেন্ট হিস্টোরিক্যালি ইন দ্য গ্র্যান্ড স্কিম অফ ইন্ডিয়ান সিভিলাইজেশন। আমি অনেস্টলি বলছি, ঠিক আছে? বাঙালি সিগনিফিকেন্ট হচ্ছে এই ট্রেড রুটগুলো খুলে যাওয়ার সময় 16th সেঞ্চুরিতে, ঠিক আছে, যখন হচ্ছে এই ঢাকাই মসলিন সারা পৃথিবীতে এক্সপোর্ট হচ্ছে, অ্যান্ড বেঙ্গল ইজ বিকামিং দ্য রিচেস্ট রিজিয়ান অফ দ্য মুঘল এম্পায়ার এবং ওয়ান অফ ওয়ার্ল্ডস রিচেস্ট রিজিয়ান। এবং সেখান থেকে কি হচ্ছে যে ঔপনিবেশিক যে শক্তিগুলো, তাদের নজর পড়ছে বাংলার ওপরে, ঠিক আছে? এটা 16th সেঞ্চুরিতে হচ্ছে। তার আগে বাংলা খুব একটা কোনো দিক দিয়েই পলিটিক্যালি কোনো দিক দিয়েই সিগনিফিকেন্ট ছিল না। তারপরে ব্রিটিশাররা আসছে, সিরাজদৌল্লাকে হারাচ্ছে, এবং তারপরে 200 বছর ব্রিটিশ রুল, যেটার এপি সেন্টার ছিল কলকাতা এবং তথা বাংলা। এবং বেসিক্যালি সেই সময় অবধি মানে পুরোপুরি কেন্দ্রীভূত যে কালচারটা বা ইকোনমিটা, সেটা হয়ে যাচ্ছে বাংলা বেসড, কারণ ব্রিটিশ অপারেটেড দ্যাট ওয়ে। ইভেন কলকাতা ইজ আ ব্রিটিশ পপ আপ। কলকাতা ব্রিটিশরা ক্রিয়েট করেছিল তাদের নিজের
কাজের জন্য। এই জন্য আপনারা দেখবেন মানে এত পরিমাণে ব্রিটিশ বিল্ডিং আছে, এত পরিমাণে ব্রিটিশ আর্টিফ্যাক্টস আছে। কেন আছে? বিকজ ইট ওয়াজ পপড আপ বাই দ্য ব্রিটিশ, তাদের নিজেদের কাজের জন্য। এবং এই কেন্দ্রীভূত হওয়ায় দুটো দিক হচ্ছে, একটা তো ব্রিটিশরা নিজেদের কাজ করছে এই কলকাতা বা বাংলা কেন্দ্রিকভাবে, আর একটা হচ্ছে যেহেতু এটাই সেন্টার, তো এখান থেকে কিন্তু বাঙালি স্বাধীনতা সংগ্রামীরা উঠে আসছে। এই যে কেন্দ্রীভূতকরণের দুটো দিকই ছিল, অ্যাকচুয়ালি ইট ব্যাকফায়ার্ড ফর দ্য ব্রিটিশ। যে এই যে বেঙ্গলি যারা ফ্রিডম ফাইটার ছিলেন, আপনারা জানেন যে মানে 75% কাছাকাছি যারা শহীদ হয়েছিলেন তারা বাঙালি ছিলেন। বেশিরভাগ বড় স্বাধীনতা সংগ্রামী, কিছু এক্সেপশন বাদ দিলে কিন্তু বাঙালি। আপনারা যে কোনো মানে ঐতিহাসিক বিপ্লব তুলে নিতে পারেন। তো সেটা হচ্ছে। আর আরেকটা যেটা হচ্ছে, যেটা আরও সিগনিফিকেন্ট, এই ইকোনমিক সেন্টার রেভলিউশনের সেন্টারের পাশাপাশি ইট ইজ বিকামিং দ্য ইন্টেলেকচুয়াল সেন্টার অফ বেঙ্গল অফ ইন্ডিয়া 100 বছরের কাছাকাছি সময়। এটা হচ্ছে শুরু হচ্ছে ওই রামমোহন রায়কে আমি খুব বেশি ক্রেডিট দিতে চাই না, বাট ওই রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওই সময় থেকে মোটামুটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম অবধি ওই একটা 120-30 বছরের ফেজ, যেখানে গোটা ভারতবর্ষের ইন্টেলেকচুয়াল সেন্টারও বাংলা ছিল। এবং তার হাজার একটা কারণ আছে, তার মধ্যে রবীন্দ্রনাথও আসবে, তার মধ্যে শরৎচন্দ্রও আসবে, তার মধ্যে মেঘনাথ সাহা, তার মধ্যে মানে জগদীশচন্দ্র বোস, সব আসবে। পুরোপুরি ইন্টেলেকচুয়ালিটি, এটা বিজ্ঞান সাহিত্য আমি সব কিছুর কথা বলছি, ঠিক আছে। বাঙালিটা কেস খাওয়া শুরু করে 1947-এর পর থেকে ব্রডলি, কারণ পার্টিশন সব থেকে বেশি ভায়োলেন্টলি বাংলাতেই হয়েছিল। পার্টিশন তো হয়েছিলই বেসিক্যালি দুটো রিজিয়নের, এটা আমি বারবার করেই বলেছি। পার্টিশন অফ ইন্ডিয়াকে আমরা খুব ভুলভাবে ইন্টারপ্রিট করি। ইট ইজ টু সেপারেট পার্টিশনস, পার্টিশন অফ পাঞ্জাব, পার্টিশন অফ বেঙ্গল, সেই দুটো একসাথে। এবং বাংলায় পার্টিশন খুব ভয়ঙ্করভাবে হয়েছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে। তো 1947 অনওয়ার্ডস সেন্টারে কি হচ্ছে, সেন্টারে কংগ্রেস পাওয়ারে আসছে এবং স্টেটেও তাদের ইয়ে ছিল। এদিকে বাংলাতে কি হচ্ছে, বাংলাতে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, বাংলাতে ব্রিটিশদের বিরুদ্ধে যারা যুদ্ধ করেছিলেন তারা মূলত আসতেন গ্রাম থেকে। তাদের সাথে এই যে কলকাতা কেন্দ্রিক ইন্টেলেকচুয়ালিটি বা এই যে কলকাতা কেন্দ্রিক ফাইন্যান্সিয়াল সেন্টার, যেটার খুব বেশি মানে বেনিফিট তো ভারতীয়রা এমনিও পেত না অমনিও পেত না, মেনলি তারা ব্রিটিশরা নিজেদের জন্যই বানিয়েছিল, তারা নিজেদের নিয়েই বদার্ড ছিল, তারা আসতো না। কিন্তু আনফর্চুনেট যে জিনিসটা হলো সেটা হচ্ছে স্বাধীনতার পরে এই যে এপি সেন্টারটা, এটা কলকাতা কেন্দ্রিক হওয়া শুরু করলো এবং দ্যাট ইজ ডিপলি আনফর্চুনেট। এবং হওয়া শুরু করলো কি, এই যে কলকাতা কেন্দ্রিক যে কোট আনকোট ভদ্রলোক কালচার, দ্যাট বিকেম দ্য স্টিরিওটিপিক্যাল ইমেজ অফ বেঙ্গলিজ। সেটা ওই ধুতি পাঞ্জাবি হোক, সেটা একটা সার্টেন খাদ্যাভ্যাস হোক, সেটা একটা সার্টেন ইন্টেলেকচুয়ালিটি হোক, যেটা একটা স্টেজের পরে গিয়ে আপনি ইন্টেলেকচুয়ালিটি উইদাউট সাবস্টেন্স ইজ সিউডো ইন্টেলেকচুয়ালিটি, রাইট, সেটা রিপ্লেস করা শুরু করলো বৃহত্তর ইমেজটা। এবং বাই দ্য ওয়ে, এই ভদ্রলোক শ্রেণী কোট আনকোট, এটা কিন্তু ব্রিটিশদের চামচাগিরি করতো। ব্রিটিশদের চামচাগিরি করতো বলে এরা অ্যাফেক্টেড হয়নি, এবং এদের একটা বড় অংশ তো ব্রিটিশদের মানে চায়নি ব্রিটিশদের ছেড়ে যাক, ঠিক আছে। সো আনফর্চুনেটলি দে বিকাম লাইক দ্য পোস্টার বয়েস ফর বেঙ্গল, যেটা ডিপলি আনফর্চুনেট। কারণ বাঙালিরা স্বাধীনতা সংগ্রামে এত কন্ট্রিবিউট করেছে, তারপরেও তারা যারা করেছিল তারা গ্রাম থেকে আসতো, তাদের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। বাট এই কলকাতা কেন্দ্রিক ভদ্রলোক যারা বেসিক্যালি ব্রিটিশদের পাই চাটতো মানে মোর অর লেস, তারা এই পোস্টার বয়টা হয়ে উঠলো। এবং একটা স্টেজের পরে গিয়ে সেই পোস্টার বয়টা তো হলো, বাট ইন্টেলেকচুয়ালিটিটাও আর সাবস্টেন্স দিয়ে ব্যাকড আপ থাকলো না, এটা সিউডো হয়ে যাচ্ছে। এটা নিয়ে আমি ডিটেলসে পরে একটা এই বাঙালিদের এই সিউডো ইন্টেলেকচুয়ালিটির প্রবলেমটা নিয়ে আমি পরে কোনো একদিন ভিডিও করব, এত ডিটেলসে যাচ্ছি না। বাট এখানে পলিটিক্সটা আপনাদেরকে বুঝতে হবে যে সেন্টারে কংগ্রেস পাওয়ারে এলো 1947-এ, পার্টিশন হলো বাংলার পাঞ্জাবের। এবার কংগ্রেস ডিফ্যাক্টো সিঙ্গেল পার্টি স্টেট ছিল প্রথম 30-40 বছর, ঠিক আছে। সেন্টারেও সব কিছুতে তাদের পাওয়ার, স্টেটগুলোতেও সব তাদের গভর্নমেন্ট। তো আপনি কাউন্টার করবেন কি করে কংগ্রেসকে? একটা ইলেকটোরালি কংগ্রেস যেটা, যাদের এত পাওয়ার, সব স্টেটে তাদের গভর্নমেন্ট, সেন্টারে তাদের গভর্নমেন্ট, আপনি কাউন্টার করবেন কি করে? ঠিক আছে, এটা প্রথম আনছে হচ্ছে আমাদের তামিলনাড়ুতে। সেটা হচ্ছে আপনি আইডেন্টিটির গেম দিয়ে। এই যে একটা ভারতের সার্বভৌমত্বের অবস্থান, যেটা
সব রকম ডিভিশনস আছে, সব রকম ভাষা আছে, বাট একটা বৃহত্তর সিভিলাইজেশনের পার্ট, যেটা আমি বাংলাতে একদম শুরুর ক্ষেত্রেই বললাম যে বাংলা ওয়াজ অলওয়েজ পার্ট অফ দ্য গ্রেটার সিভিলাইজেশনাল ফোল্ড। তাদের নিজেদের আপস অ্যান্ড ডাউনস গেছে, কখনো খুব ভালো গেছে 17th 18th 19th সেঞ্চুরিতে, কখনো তারা পুরোপুরিভাবে মানে কোনো হিস্ট্রি পাওয়া যায় না, বাট দে আর অলওয়েজ পার্ট অফ দ্যাট ফোল্ড। এরকমভাবেই সবাই তাই, প্রত্যেকটা স্টেটই তাই। এবার তামিলরা কি গেম খেলা শুরু করলো যে আমরা নিজেদের এই যে রিজিওনাল আইডেন্টিটি, যেটাকে শুদ্ধ বাংলায় আই গেস প্রাদেশিকতা বলে, আমার বাংলা সাংঘাতিক রকমের স্ট্রং নয়, আমি প্রথমেই বলে দিচ্ছি। তো এই রিজিওনালিজমের গেমটা খেলা শুরু করলো যে আমরা ভারতীয় নই, আমরা তামিল, আমাদের ভাষা তামিল, আমাদের সাথে রেস্ট অফ ইন্ডিয়ার, বিশেষ করে নর্থ ইন্ডিয়ার কোনো সম্পর্ক নেই, আমরা এদের থেকে আলাদা। এদের যে সিভিলাইজেশন এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান সিভিলাইজেশন, আমাদের সিভিলাইজেশন হচ্ছে দ্রাবিড় সিভিলাইজেশন, যেটা ডিফারেন্ট রেস্ট অফ ইন্ডিয়ার থেকে। এবং এটা পুরোপুরি গাঁজাখুড়িয়া একটা গল্প, বুঝতেই পাচ্ছেন, এটা নিয়ে আমি আগেও কথা বলেছি, এই যে দ্রাবিডিয়ান বুলশিট যেটা, বাট এটা পুরোপুরি পলিটিক্যাল একটা টুল ছিল কংগ্রেসকে কাউন্টার করার জন্য, ঠিক আছে? আর কিচ্ছু না, যে আমি কংগ্রেসকে ইলেকটোরালি কিভাবে কাউন্টার করব, আইডেন্টিটির গেম খেলে। কারণ আমার কাছে মেশিনারি নেই, আমার কাছে অন্য কিছু নেই, এদের কাছেই সব পাওয়ার আছে। আমি আইডেন্টিটিটা এমনভাবে মানুষের মাথায় হ্যামার করব যে তারা আমাকেই ভোট দেবে। এটা তামিলরা করছে খুব সাকসেসফুলি, ডিএমকে এআইডিএমকে আপনারা জানেন। এবং পুরোপুরি এই যে দ্রাবিডিয়ান যে রিজিওনালিজম, যে আইডেন্টিটির গেমটা তারা খেলেছিল, এটা 100 কেন 200% পলিটিক্যাল, যেটা থালাপাতি বিজয় দুদিন আগে ভেঙে দিল, ঠিক আছে? 1967-এর পরে থালাপাতি বিজয় প্রথম এই নন দ্রাবিডিয়ান এই যে বুলশিট হিস্ট্রি তারা পড়ায়, তার বাইরে গিয়ে কেউ আর কি মানে পাওয়ারে আসছে। তো যাই হোক, তামিলনাড়ুর মডেলটা দেখার পরে অন্যান্য অনেক জায়গায় সেম মডেল ফলো হওয়া শুরু হলো, ঠিক আছে? এবার সেটা মহারাষ্ট্রে হলো, মহারাষ্ট্রে বাল ঠাকরে এটা করেছিল, ওই লুঙ্গি হাটাও পুঙ্গি বাজাও এই জাতীয় মারাঠি মানুষদের ওই সেম জিনিস, ওই তামিলের জায়গায় মারাঠি, সেম রিজিওনালিজমের গেম। বাল ঠাকরে পরে এটা থেকে সরে এসছিল, বাল ঠাকরেকে মানে যারা পরবর্তীকালে তার রাজনীতিটা দেখেছেন সেটা পুরোপুরিভাবে আলাদা, সেটা একটা হিন্দুত্ব রাজনীতি, বাট তিনি প্রথমে এই গেমই খেলতেন, এই আইডেন্টিটির গেম। তারপর অনেক জায়গায় এরকম হওয়া শুরু করছে। মিনওয়াইল বাংলাতে 1947-এর পরে বিশাল বড় ধাক্কা ছিল, প্রচণ্ড ভায়োলেন্স, এই ওই সেই। তারপরে বাংলা কাইন্ড অফ রিকভার করেছিল বিধানচন্দ্র রায়ের সময়, বাট লেট 60s থেকে বাংলায় ন্যাক্সালিজম মুভমেন্ট শুরু হচ্ছে, যেটা আবারও একটা ডিস্ট্রাকটিভ ফোর্স ছিল। এবং তারপরে আর কি বাই হুক অর বাই ক্রুক 1977-এ সিপিএম আসছে পাওয়ারে, লেফট গভর্নমেন্ট আসছে, যারা 34 বছর ছিল। এবার 34 বছর যারা যখন ছিল, তারা এদের কিন্তু দে ডিড নট প্লে দ্য আইডেন্টিটি গেম, কারণ এদের রেফারেন্স পয়েন্টটাই ছিল চীন, এই চলো লেনিন, কার্ল মার্কস অ্যান্ড এভরিথিং। বাঙালিরা তো আবার লেনিন উচ্চারণ করে, লেলিন উচ্চারণ করে। বাঙালিদের এই শেক্সপিয়ার আর শেক্সপিয়ারকে শেক্সপিয়ার আর লেনিনকে লেনিন, হোয়াট এভার। তো এদের রেফারেন্স পয়েন্টটাই ছিল বাইরে, তো এদের আইডেন্টিটি গেম খেলার দরকার হয়নি, আই এম নট শিওর মানে তাদের ম্যাটারও করতো। তারপরে পাওয়ারে আসছে হচ্ছে আমাদের পিসির পার্টি, ঠিক আছে, টিএমসি। এইবার টিএমসির তো কোনো আইডিওলজি নেই। একটা কমিউনিস্টকে যদি জিজ্ঞাসা করা হয় যে বাবা তুমি কিসে বিশ্বাস করো, সে বলে দেবে মার্কসের কথা, লেনিনের কথা, 4টে রাশিয়ান রাইটারের নাম বলে দেবে। আপনি একটা বিজেপি সাপোর্টারকে জিজ্ঞাসা করবেন যে বাবা তুমি কিসে বিশ্বাস করো, সে বলবে সাভারকারের কথা, স্বামী বিবেকানন্দের কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা, সে বলে দেবে, সেই এই জিনিসগুলোতে বিশ্বাস করে, গীতা, উপনিষদ, আনন্দমঠ বলে দেবে, ঠিক আছে? টিএমসির তো কোনো আইডিওলজি নেই, টিএমসি কি করে পাওয়ারে থাকবে? এইখান থেকে আসছে হচ্ছে আমাদের গর্গের পার্টি, ঠিক আছে? টিএমসির রিজার্ভ বেঞ্চ, সেটা হচ্ছে বাংলা পক্ষ, যে আমি ভারতীয় নই, আমি বাঙালি, আমার ভাষা হিন্দি নয়, আমার ভাষা বাংলা। এবং 2014-র পরে যেহেতু বিজেপি পাওয়ারে আসছে, এবং বিজেপির যেহেতু ওই রেপুটেশনটা ছিল যে উত্তর ভারতের বড় লোকদের পার্টি আর কি, ওই মানে বেসিক্যালি বানিয়াদের পার্টির রেপুটেশনটা বিজেপির ছিল, যে জাস্ট আপার ক্লাস, আপার ইকোনমিক স্টাডার হিন্দুদের পার্টি, হিন্দিভাষীদের। তো ওই একটা গেম ছিল, তারা যখন পাওয়ারে এলো
তারপরে আসছে হচ্ছে আমাদের এই গর্গ আর গর্গর সাঙ্গপাঙ্গরা, যতটা ভদ্রভাবে বলা যায় বলছি। এরা হচ্ছে এই গেমটা খেলা শুরু করলে এবার, যে আমরা বাঙালি, আমরা মাছ ভাত খাই, আমরা বাংলা ভাষায় কথা বলি, আমরা রসগোল্লা খাই, আমরা হিন্দি ভাষা মানব না। যেটা 0% অরিজিনাল ছিল। তামিলরা লিটারালি 60s এটাই করেছিল, এক্স্যাক্টলি ফ্রেম টু ফ্রেম কপি। রাজ চক্রবর্তী যেরকম তামিল তেলেগু সিনেমার একদম পুরো দাড়ি কমা পূর্ণচ্ছেদ দিয়ে রিমেক করে দিত, এটাও এক্স্যাক্টলি 100% রিমেক উইথ জিরো ক্রিয়েটিভিটি। ঠিক আছে, এই গেমটা খেলা শুরু করলো। এবার ব্যাপারটা হচ্ছে এটা পুরো 100% পলিটিক্যাল, অ্যান্ড দে আর ফান্ডেড বাই টিএমসি। এটা সবাই জানেন আশা করছি, যাদের ন্যূনতম সেন্স আছে, যদিও বাঙালি জাত হিসেবে চুতিয়া, তো সবাই আমি বলবো না, যাদের মিনিমাম বোধগম্যতা আছে সেটা সবাই জানেন। এবার এরা হচ্ছে এই আইডেন্টিটির গেমটা খেলা শুরু করলো। এবার সমস্যাটা হয়ে যাচ্ছে, ডিএমকে বা যে গেমটা খেলছে সেটা অনেকটা আলাদা বাংলা পক্ষের গেম থেকে। বাংলা পক্ষ এদের থেকে ঝেড়েছিল। বাংলা পক্ষ কি করলো, এই যে তার আগের 200 বছর বাঙালিরা যেটা করেছিল, সেটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে, এটাকে এরা নোংরাভাবে পলিটিসাইজ করা শুরু করলো। আজকে একটা সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের জন্য লড়েছিলেন, এরা সেটাকে বানিয়ে দিল সুভাষচন্দ্র বসু বাঙালি, নোংরাভাবে। সেম ক্ষুদিরাম বসু বাঙালি, এরা মারা গেছিল, এরা শহীদ হয়েছিল, এরা ব্রিটিশদের মার খেয়েছিল ভারতবর্ষের জন্য। এই জানোয়ারগুলো নোংরাভাবে এই ভারতীয় আইকনদের, যারা শুধুমাত্র বাঙালি আইকন কোনোভাবেই নয়, একটা সুভাষচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বোস, বটুকেশ্বর দত্ত, প্রত্যেকে ভারতীয় আইকন, নোংরাভাবে এদেরকে পলিটিসাইজড করা শুরু করলো এই গর্গ আর তার জানোয়ারের দল। ঠিক আছে, এইবার শুরু হলো, এই তো বাংলা ভাষা আমি মানব না, সুভাষচন্দ্র বসু, রসগোল্লা, মাছের ঝোল ভাত, দিস ফাকিং মোরনস। আর এদের অশিক্ষিত ফলোয়াররা দিনের পর দিন, বছরের পর বছর এরা কি করে গেছে, এটা দেখাতে চেয়েছে যে বাঙালি কালচার বা বাঙালি সিভিলাইজেশন বলে যদিও কিছু থেকে থাকে, সেটা আলাদা ইন্ডিয়ান সিভিলাইজেশনের থেকে, হুইচ ইজ ওয়ার্স দ্যান ডিএমকে। কারণ ডিএমকে অ্যাটলিস্ট তাদের যারা মনীষী ছিল তাদেরকে নোংরা করেনি। তাদের মনীষী একটাই ছিল পেরিয়ার, আর সেও আমি বাদ দিচ্ছি। দিস ফাক্স বছরের পর বছর ধরে, আমি বললাম না এটা বাংলার ধর্ষণ করেছে এরা, বাংলা কালচারের, বাঙালি মনীষী তাদের যে লেগাসি আছে সেগুলোকে নোংরাভাবে এক্সপ্লয়েট করে এই জানোয়ারগুলো বাংলা পক্ষের, তারা সেটাকে নোংরামো করতে থেকেছে। সুভাষচন্দ্র বসুর নাম নিয়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের, প্রত্যেকটা কিন্তু পলিটিক্যাল, এর সাথে বাংলা কালচারের কোনো সম্পর্ক নেই। পলিটিক্যালি বাঙালি বলে কিচ্ছু হয় না, ঠিক যেরকম পলিটিক্যালি তামিল বলে কিচ্ছু হয় না। ওটা ডিএমকে আর এআইডিএমকের পপ আপ করা ছিল কংগ্রেসকে কাউন্টার করার জন্য 1960s, ঠিক সেরকমভাবে পলিটিক্যালি বাঙালি বলে কিচ্ছু হয় না। অ্যানথ্রোপোলজিক্যালি বাঙালি বলে হতে পারে, যেটা আমি ভিডিওর শুরুতে বললাম, পলিটিক্যালি বাঙালি বলে কিচ্ছু হয় না। এটা এরা তৃণমূলের পশ্চাৎ লেহনের জন্য পপ আপ করলো এবং ইউজ করলো হচ্ছে এই বাঙালি আইকনদের। আর আপনারা বছরের পর বছর এগুলো খেয়ে গেলেন। ইউ পিপল আর ইকুয়ালি ফাকিং রেসপন্সিবল। দেখুন, আমার ইউটিউব করে পেট চলে না। আমার আজকে ইউটিউব না থাকলে আমি কোনো বান্ধবীকে ফোন লাগাবো, বাইক নিয়ে বেরিয়ে পড়বো। আই ডোন্ট গিভ টু শিটস অ্যাবাউট ইট। ইউ পিপল আর ফাকিং রেসপন্সিবল ফর দিস। আজকে আপনারা যদি এই জানোয়ারের এই ন্যারেটিভগুলো বাই না করতেন, যেখানে বারবার করে বাংলা ভাষা, বাংলা কালচার, বাঙালি মনীষীদের একটা নোংরা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে দিনের পর দিন, ইফ ইউ ফাক্স ডিডন্ট বাই, তাহলে বাংলা পক্ষ জীবনে হালে পানি পেত না। আপনারা এটা এনাবেল করে দিয়েছেন, তাই জন্যে এই রকম ছোট লোকগুলো, এই অশিক্ষিত ছোট লোক আর তার এই অশিক্ষিত ছোট লোকের বাহিনীগুলো সিগনিফিকেন্স ছিল। ইউ পিপল আর ফাকিং রেসপন্সিবল। এবং এদের ব্যাপারটা কি ছিল, যে আমি
বাঙালিদেরকে মানে যতজনকে ব্রেন ওয়াশ করতে পারবে আর কি, তাদেরকে আমি রেস্ট অফ ইন্ডিয়ার থেকে সিভিলাইজেশনালি কাট অফ করে দেব। এতটা নোংরা তো ডিএমকেও খেলেনি, এতটা নোংরা ডিএমকে আইডিএমকেও খেলে, তাদের ওটা পুরোপুরি পলিটিক্যাল ছিল, ঠিক আছে? এই জন্যে তামিলনাড়ু অ্যাজ আ স্টেট কিন্তু অন্য কোনো ফ্রন্টে সাফার করেনি, তাদের একটা ব্রেন ওয়াশ হিস্ট্রি তাদের মাথায় ঢোকানো হয় ওই অবধি। এরা তো পুরো সামাজিক লেভেলে নেমে অন্য স্টেটের মানুষকে, অন্য ভাষার মানুষের এগেনস্টে কনস্ট্যান্ট হেট্রেড ছড়িয়ে দিনের পর দিন হেট্রেড, দিনের পর দিন বাঙালি মনীষীদের নামে নোংরা রাজনীতি করে এরা টিকে ছিল, বিকজ ইউ গাইজ এনাবেলড দেম। আজকে বাংলা পক্ষের মতো একটা 2 টাকার সস্তা অশিক্ষিত টেরোরিস্ট অর্গানাইজেশন এক্সিস্ট করে, ইটস বিকজ অফ ইউ ফাক্স। আপনারা সহজে চুতিয়া হন, তাই জন্যে আপনাদেরকে চুতিয়া বানানো হয়। তো দ্বিতীয়বার যদি বাংলা পক্ষের মতো কোনো জিনিস পপ আপ করে, দ্বিতীয়বার বলছি কারণ বাংলা পক্ষ আর থাকবে না, গর্গ পালিয়েছে, দীপকও পালিয়েছে, কৌশিক বোধহয় কোথায় একটা মার খেয়েছে শুনলাম, তো বাংলা পক্ষ আর থাকছে না। যদি দ্বিতীয়বার এরকম কোনো অর্গানাইজেশন পপ আপ করে যারা এই সুভাষচন্দ্র বসুর নামে, রবীন্দ্রনাথ ঠাকুরের নামে, বাঙালি কালচারের নামে নোংরা রাজনীতি করে, তাদেরকে বাড়িতে ডাকুন, চা বিস্কুট খাওয়ান, অতিথি সৎকার করুন। বাঙালিরা কি অতিথিকে নারায়ণের মতো ভাবে, তাদের আদর যত্ন করুন, যাতে দ্বিতীয়বার এই রকম মেন্টালিটি, এই রকম নোংরা রাজনীতি, যে ধর্ষণটা বাংলা পক্ষ করেছিল বাংলার ওপরে, সেটা যেন অন্য কোনো দল না করতে পারে, সেই রকমভাবে আদর আপ্যায়ন করুন। চলুন, টাটা।